কিনা, ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনালের পরেও দেখুন সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000 নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়। তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা। আর এখনো ধোঁয়াশা রয়ে গেল। আমরা কি, আমি দেবর্ষীদের কাছে যাব, আমরা কি আমাদের অধিকার রাখতে পারলাম, আমাদের সাধারণ মানুষ? না, এইটা নিয়েই তো সবচেয়ে বড় প্রশ্ন, যে আমি যেটা নিয়ে আগের এতে বলছিলাম ফেজে, যে এই যে কংগ্রেসের যে সম্ভাব্য প্রার্থী, তার অনেক প্রতিপত্তি, একটা সর্বভারতীয় দল তার পিছনে রয়েছে, কিন্তু যে মানুষটা প্রান্তিক মানুষ, যাদের ইন্টারভিউগুলো আপনারা দেখাচ্ছিলেন, যারা 2002-এর ভোটার লিস্টেও রয়েছে, তথাপি তাদের নাম নেই। এই যে সাংবিধানিক অধিকার হরণ, সেই দায়িত্বটা কিন্তু একটা ইলেকশন কমিশনের দায়িত্ব কখনো হতে পারে না। প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকারটাকে এনশিওর করার দায়িত্ব যার, সে যদি এভাবে হরণ করে নেয় এবং তারপরে দেখা গেল ভোট হওয়ার পরে ট্রাইব্যুনালে তারা জিতে গেল, তার মাঝখানে এই ভোটের তারা অনেকে দিতে পারলো না। তার মানে কি? তার মানে ভারতবর্ষের গণতন্ত্রের যে সুগভীরে যে মূলটা প্রথিত হয়ে রয়েছে, সেইটাকে আস্তে আস্তে তুলে তার ভারতবর্ষের গণতন্ত্র কি একটা দুর্বল, আর এটাকেই তো তৃণমূল বলছে বারবার করে, আপনাদেরকে আক্রমণ করছে যে যেন তেন প্রকারেণ আপনাদের সংগঠন নেই, কিন্তু যেন তেন প্রকারেণ এইভাবে ক্ষমতায় আসতে চান আপনারা। দেখুন, মানুষ তো ঠিক করে ফেলেছে, মানুষ ঠিক করে ফেলেছে, আর আপনারা বারবার সিটিং এর কথা বলছেন না। আমরা বলছি না, সিপিআইএম বলছেন, অনেকেই তৃণমূলের প্রতিনিধির মতো কথা বলছেন, কিন্তু আমাদের সেটিং হয়েছে, আমরাও বলছি, আমাদের সেটিং হয়েছে, সাধারণ মানুষের সাথে আমাদের সেটিং হয়েছে। সাধারণ মানুষ ট্রাইব্যুনালে এরকম ভাবে ভোগান্তি, এই লোকগুলো সাধারণ মানুষ ঠিক না, মাঝরাত থেকে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সেটিং সাধারণ মানুষের সঙ্গে হয়েছিল, নিশ্চিত হয়ে যাবে। আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন দাদা, আপনারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হলে কি হয় দেখতে বলবো, জ্বালাও পোড়াবের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সাধারণ মানুষের সঙ্গে সেটিং হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সেটিং হয়েছে বলেই বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করছে। আমরা আপনাকে বিরোধী রাজনীতি করার স্পেস দেব। যদি বিজেপির প্রতিনিধি আমাকে কিছু বলতে দেয় তাহলে আমি কিছু বলতে চাই। অর্থাৎ নিউজ 18 বাংলা স্টুডিওটা যে বিজেপির কোনো একটা অফিস নয়, এই জিনিসটা ওনাকে বুঝতে হবে সর্বপ্রথম। যাই হোক, যে জিনিসটা আমি স্ক্রিনে দেখছিলাম সেখানে আমি দেখতে পারলাম যে ট্রাইব্যুনালের উপর চাপ দেওয়া যাবে না, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠেছে, কিন্তু চাপ দেওয়া যাবে প্রত্যেকটা বাংলার জনগণের উপর, যাদের অধিকার রয়েছে ভোটটা দেওয়ার, তাদের উপর চাপ দেওয়া যাবে। চাপ দেওয়া যাবে সেই প্রেগনেন্ট মহিলার উপর, সেই প্রেগনেন্ট মহিলাটাকে লাইনে দাঁড় করিয়ে তার পরবর্তীতে প্রমাণ করতে যেতে হবে, সেই চাপটা দেওয়া যাবে। চাপ দেওয়া যাবে আপনার আমার প্রত্যেকটা ব্যক্তির উপর। আজকে যখন কংগ্রেসের প্রতিনিধি আমার পাশে বসে আছেন, ওনার সারনেমটা মুখার্জি, আমি আসার পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করলাম যে শ্রীরামপুরে আপনার কোনো রেস্টুরেন্ট আছে নাকি? শুনলাম নাকি মুখার্জি নামক রেস্টুরেন্টটা বিজেপির বিভিন্ন গুন্ডারা গিয়ে ভেঙে দিয়েছে। এই প্রশ্নটাই আমি এসে করলাম, জানেন তো। কিন্তু কি জানেন তো, আজকে প্রত্যেকটা
ক্ষেত্রে যখন আমরা মানুষের কথা বলছি, যে কথাটা বিজেপির প্রতিনিধি এক্ষুনি বললেন যে মানুষের সাথে নাকি সেটিং করেছে, কোন মানুষ বলে যে আমাকে লাইনে দাঁড় করান? কোন মানুষ বলে যে আমি একটু মৃত্যুটা ছুঁয়ে আসি, আমি সেই জিনিসটা দেখতে চাই? কোন মানুষ বলে? এটার উত্তর আপনি আমি কি চাই? আরো 5টা সাধারণ মানুষ তারা কি চান? এটা সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আবার সব অন্য সময় আলোচনা করব। কিন্তু আরো একটা বিষয়, মোদিকে আজকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন? যে মহা জঙ্গল রাজের কথা বললেন, কিন্তু পাকিস্তান যে কলকাতা আক্রমণ করবে এই হুমকি দিয়েছে, তার তো কোনো বিরোধিতা করলেন না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। পদত্যাগ করতে বললেন। পদত্যাগের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর। আমি সুকান্ত বাবুর কাছে যাব। দেখুন, ওনাকে বাংলাটা নিয়ে ভাবুন। উনি আসলে কি বলুন তো, সারা জীবন রাজনীতি ফরেন। আমরা ক্ষমতায় আসার পর, আমরা তো ভয় পাচ্ছি, আমরা ক্ষমতায় আসার পর সারা পৃথিবী দেখেছে। তার আগে পর্যন্ত ভারতবর্ষকে এরকম ভাবে দেখা হতো। এখন আমাদের ফরেন পলিসি সারা পৃথিবী মাথা উঁচু করে দেখছে ভারতবর্ষকে। আপনি শান্ত হন, আপনি একটু শান্ত হন প্লিজ। নিশ্চয়ই আমি বলছি, প্লিজ। এক হচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষ, 5 বার লাইনে দাঁড়িয়েছেন। কলকাতাতে হামলা করবে পাকিস্তান, এরকম টার্গেট, এরকম হুমকি। তারপরেও আপনারা কি কিছু বলবেন? আপনারা বিরক্তির উদ্রেক হচ্ছেন না তো? দেখুন, কলকাতাতে হামলা করবে সেটা আমরা বুঝে নেব, সেটা সরকার বুঝে নেবে। এবং আমাদের ফরেন পলিসিটা যে কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল, সেটা সারা পৃথিবী দেখেছে মোদিজির নেতৃত্বে। সুতরাং ওনাকে ভাবতে হবে না। উনি বাংলাকে যেভাবে ভারতবর্ষের বাইরে একটা পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছেন, সেটা থেকে বেরিয়ে আসুন। জেহাদিদের সরকার চলছে, জেহাদিদের সরকার চলছে। কিছু বলবেন? দেখুন, মোদি কেন বললেন না, আমার মনে হয় প্রশ্নটা করাটাই অন্যায় হয়েছে। কেননা আমি এখনো পর্যন্ত দেখিনি যে মিস্টার ট্রাম্প এই অনুমতি মোদিকে দিয়েছেন। মোদি কি করে বলবেন? এখনো পর্যন্ত কি তোমরা কোনো খবর দেখাতে পারবে যে মিস্টার ট্রাম্প অনুমতি দিয়েছেন মোদিকে এই ব্যাপারে বলা, যে মানে পাকিস্তানের আক্রমণ নিয়ে? পাকিস্তান নিয়ে ভাবতে হবে না উপাসনা, আগে আপনারা ভাবুন কলকাতা নিয়ে, বাংলা নিয়ে। বাংলায় এইরকম অপশাসন চলছে। দেখুন, একটা জিনিস আমাদের কাছে ভীষণ স্পষ্ট, কি জানেন তো? আজকে কোর্টে একটা কথা বলা হয়েছিল যে ওয়েল প্ল্যান, ডেলিবারেট এবং ক্যালকুলেটেড। আজকে যখন কলকাতার উপর হামলা হবে এই কথাটা বলা হচ্ছে, তখন যখন মোদিবাবু কোনো বক্তব্য রাখছেন না, সেটাও কোনো একটা ওয়েল প্ল্যান্ড বিষয়ের জন্যই উনি বক্তব্য রাখছেন না, মৌনব্রত পালন করছেন কিনা, এই জিনিসটা আজকে বাংলার প্রত্যেকটা জনগণ জানে, তারা বুঝে গেছে। কি জানেন তো, ইলেকশন যখন যখন আসে, তারা তো আর কোনোদিন উন্নয়ন করেনি। উন্নয়নের কথা ডেকে আনার ব্যাপারটা দেখেছি, তারা এই জিনিসটা দেখিয়েছে। তার পরবর্তীতে তারা ভোট রাজনীতি করতে চায়। 30 সেকেন্ড, one second question. না, আমি বলছি যে আপনারা কি চাইছেন? আপনারা মানুষের বিরক্তি উদ্রেক করতে চাইছেন না মানুষের ভালো চাইছেন? আরে এখনো ট্রাম্প কিছু বলেনি তো। এই যে বললেন না, যিনি বলছেন আর কি, যে ট্রাম্প আসলে কি বলুন তো, এত বছরের অভ্যাস তো কি করে ছাড়বেন? আপনি বা ট্রাম্প সরকার পাশে যারা কোপ্যানিস্ট বলেছেন বামপন্থী এবং তৃণমূলের হয়ে প্রচার করার জন্য সারা জীবন কলকাতার রাস্তায় আমেরিকা মুর্দাবাদ বলেছে, আর নিজের ছেলে মেয়ে, নিজের সবাইকে আমেরিকায় পড়তে পাঠিয়েছে। তাদের এই সিউডো বিরোধিতা, মূল সমস্যা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এই মানুষের এই মুথাবাড়ির ঘটনাটাকে যদি আমরা বলি, মানুষ কোথায় যাবে, কি করবে? আমি হিংসাত্মক পার্টটুকু কখনোই সমর্থনযোগ্য না, অবশ্যই। কিন্তু আমাকে আমার অধিকার যখন ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার প্রতিবাদ করার অধিকার আমাকে সংবিধান দিয়েছে। 19(1)A, B, C
বিশেষ করে আর্টিকেল, তাহলে আমি প্রতিবাদ করব না? আমার অধিকার যখন ছিনিয়ে নিচ্ছে রাষ্ট্র নির্মিত সংস্থা, আমি প্রতিবাদ করব না? হিংসাত্মক পাঠটা কখনো সমর্থন করা যায় না। অবশ্যই, ফলে গণতান্ত্রিক এইটা পদ্ধতিতে এই প্রতিবাদ, মানুষের অধিকার অবশ্যই। প্রতিবাদ এখানে সাধারণ দেখা যাক, কিছু সেখানে বললে হিংসা হয়নি কিন্তু। দেখা যাক এই ভোটাধিকার এই বছর আদৌ পান কিনা সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ। জনতার দরবার আজ শেষ করতে হচ্ছে। জনতার দরবার আবার আগামীকাল।